নমস্কার বন্ধুরা, কল্পতরু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি রতন। আর আজ আমি দাঁড়িয়ে আছি আলিপুর সেন্ট্রাল জেলের সামনে, যেটা এখন আলিপুর মিউজিয়াম নামে বিখ্যাত। তো আপনারা এখানে কিভাবে আসবেন, গাড়ি পার্কিং কোথায় করবেন, গাড়ি পার্কিংয়ে কত টাকা, সপ্তাহে কী কী বার খোলা থাকে, টিকিটের মূল্য কত এবং কী কী জিনিস দেখবেন, সমস্তটাই খুঁটিনাটি তথ্য আপনাদেরকে জানাবো। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আলিপুর মিউজিয়ামে সময়টা দেখুন, মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা। আর এখানে দেখুন মিউজিয়ামের এন্ট্রি ফি 30 টাকা, এন্ট্রি ফি 100 টাকা আছে। এই যে আলিপুর জেলটা দেখতে পাচ্ছেন, যেটা এখন আলিপুর মিউজিয়াম নাম হয়েছে, তো এর চারিদিকটা দেখুন। এই যে লম্বা প্রাচীর চলে গেছে, এটা কিন্তু 21 ফুট উঁচু, প্রায় 4টে মানুষের সমান। এই রকম প্রাচীর দিয়ে কিন্তু পুরো আলিপুর জেলটা চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। মিউজিয়ামে ঢুকতেই, গেট থেকে ঢুকেই বাঁদিকে দেখবেন অনেকটা এলাকা জুড়ে একটা পার্কিং আছে। তো এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। সেক্ষেত্রে বাইকের জন্য 5 টাকা এবং 4 চাকার জন্য 10 টাকা, এটা কিন্তু প্রতি ঘন্টায়। আর রাত্রেবেলার জন্য পার্কিং করতে পারেন, এখানে দেওয়া রয়েছে, এটা আপনারা দেখে নেবেন জুম করে। তো জেলের ঢুকতেই বাঁদিকে একটি কফি শপ আছে, তো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। বিরাট এলাকা জুড়ে কফি হাউস, তা আপনারা এখানে চাইলে কফি খেতে পারেন। ফুলের গাছ দিয়ে সাজানো আছে। দু সাইডে ঢুকেই কোন দিকে আপনি কি দেখবেন, উপরে ফাঁসির মঞ্চ, তারপরে ওয়াচ টাওয়ার, প্রদর্শনী কক্ষ, হসপিটাল আছে, কফি শপ আছে, কিচেন আছে, লাইট অ্যান্ড সাউন্ড শো, ফুড জোন, পানীয় জল, টয়লেট। আর এখানে একটা শহীদ স্তম্ভ করা আছে। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন এবং কেউ কেউ আত্মহত্যাও করেছিলেন, তাদের সেই স্মৃতি স্তম্ভের মাধ্যমে স্মরণ করা হচ্ছে। তো এই দিকটাতে আমরা প্রথম দেখব ফাঁসির মঞ্চ, আর তারপর নেহেরু কক্ষ, তারপর নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। তো চলুন দেখে নেওয়া যাক। এটাই হলো ফাঁসির মঞ্চ এবং এখানে ফাঁসি দেওয়া হতো। দেখতে পাচ্ছেন দুটো ফাঁসির দড়ি করা আছে, কখনো কখনো দুজনকে একসঙ্গেও ফাঁসি দেওয়া হতো। আর ফাঁসির পর এই জায়গাটা থেকে বডিটাকে বের করা হতো, আর তারপরে তাকে নিয়ে গিয়ে এই ঘরটা থেকে পোস্টমর্টম করা হতো। দেখতেই পাচ্ছেন এইখানে বডিটাকে শোয়ানো হতো এবং এখানে তাদেরকে পোস্টমর্টম করা হতো। ফাঁসির মঞ্চের ঠিক পেছন দিকে একটা বিল্ডিং আছে, যেখানে কয়েদিদেরকে বন্দি করে রাখা হতো এবং তাদেরকে এই জানালা দিয়ে জোর করে ফাঁসির দৃশ্য দেখানো হতো, যাতে তাদের মনে ভয়ের সঞ্চার হয় এবং তারা সব কিছু ইংরেজদের কাছে গোপন কথা বলতে পারে এবং তাদের পরিকল্পনার কথা জানাতে পারে। তো সেই জন্য তাদের সামনেই ফাঁসিটা দেওয়া হতো এবং এই সমস্ত জানালাগুলো দিয়ে তাদেরকে জোর করে ফাঁসির দৃশ্যটাকে দেখানো হতো। এই যে ফাঁসির মঞ্চটা দেখতে পাচ্ছেন, দুটো দড়ি ঝোলানো আছে। তো এইখানে কত বিপ্লবীদের, আমাদের ভারত স্বাধীনতা প্রেমীদের, যারা আমাদের জন্য ভারত স্বাধীন করলো, যারা প্রাণ দিল দেশের জন্য, সেই সমস্ত বীর শহীদদের এখানে ফাঁসি দেওয়া হতো।
ভাবলে কেমন গা শিউরে ওঠে। সেইটা আজ নিজের চোখে দেখতে পাচ্ছি। 1908 সালে প্রথম কানাইলাল দত্তকে এইখানেই ফাঁসি দেওয়া হয়েছিল এবং 2004 সালে ধনঞ্জয়কে এইখানেই ফাঁসি দেওয়া হয়েছিল এবং সেটাই ছিল শেষ ফাঁসি। তারপর আর ফাঁসি দেওয়া হয়নি কাউকে এখানে। আর এখানে দেখাবো কাদের কাদের ফাঁসি দেওয়া হয়েছিল আলিপুর জেলে। দেখুন, কানাইলাল দত্ত 1908 সালে 10ই নভেম্বর, তারপর সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্তহরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, চারুচন্দ্র বসু। আর এই কক্ষটি নেতাজি সেল, বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। তো চলুন ভিতরটা দেখি কক্ষের মধ্যে। পশ্চিমবঙ্গের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে কিন্তু 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। এই ঘরটাতে বিধানচন্দ্র রায় 1 বছর জেলে ছিলেন। দেখুন, এই ঘরটাতে কিন্তু তিনি ছিলেন। আর এবারে উপরে যাব, এই ঘরটার দেখব নেতাজি কক্ষ আছে উপরে। দেখি চলুন, আপনাদেরকে দেখাবো নেতাজি কক্ষ। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন পথিকৃত, যার অবদান আমরা কোনোদিনই ভুলব না, সেই নেতাজিকে কিন্তু এইখানে বন্দি থাকতে হয়েছিল, এই ঘরটাতেই। 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে কিন্তু তিনি বন্দি ছিলেন। চিত্তরঞ্জন দাস, তিনি কিন্তু এই কারাকক্ষে বন্দি ছিলেন 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত। 1930 এপ্রিল থেকে 22শে অক্টোবর 1932, 5ই জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। তাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। চলে এসেছি নেহরু সেল, অর্থাৎ নেহরু কক্ষ। পণ্ডিত জওহরলাল নেহরুকে এখানেই কিন্তু আটকে রাখা হয়েছিল। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে তিনি বন্দি ছিলেন। এই ঘরটাতেই কিন্তু তাকে বন্দি করে রাখা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধীর একটা মূর্তি আছে। তো জওহরলাল নেহরু যখন এই ঘরটাতে বন্দি থাকতেন, তখন ইন্দিরা গান্ধী কিন্তু প্রায় সময় তার সঙ্গে দেখা করতে আসতেন এবং এখানেই বসে তাদের মধ্যে কথোপকথন হতো। দুজনে এখানেই বসেই কথা বলতেন। আর ওখানেতে এই বিল্ডিংটাতে জওহরলাল নেহরু বন্দি থাকতেন। এবার এটা হচ্ছে পুরানো গুদাম ঘর এবং লাইব্রেরি ও সেমিনার কক্ষ। এবার আপনাদেরকে বলবো আপনারা এই আলিপুর মিউজিয়ামে আপনারা আসবেন কিভাবে। আপনারা খুব সহজেই মেট্রো ধরে যতীন দাস পার্কে নামবেন এবং সেখান থেকে 3 নম্বর গেট থেকে বেরিয়ে হাজরা মোড়ে চলে আসবেন। ওখান থেকে 10 মিনিট হেঁটে অথবা অটোতে 10 টাকা দিয়ে চলে আসতে পারেন। আর এছাড়া শিয়ালদাহ এবং ধর্মতলা থেকে প্রচুর বাস আসছে, হাজরা হয়ে চলে আসতে পারেন। আর এটা যেহেতু ট্রেন লাইন থেকে একটু দূরত্ব বেশি, তাই যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা বালিগঞ্জে নেমে ওখান থেকে যে কোনো হাজরাগামী বাস ধরতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা পৌঁছে যেতে পারেন এই আলিপুর মিউজিয়ামে। এই যে ওয়াশরুম, শৌচালয়, এই দিকটাতে আপনারা চলে যেতে পারেন। ঠিক আছে, আপনারা এখানে গিয়ে ওয়াশরুম ব্যবহার করতে পারেন। আর ঠিক এই জায়গাটায় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো এটাতে দ্বীপান্তরের বন্দি জীবন, এটা কিন্তু ওয়াচ টাওয়ার। এখান থেকে
এটা ঠিক মাঝখানে অবস্থিত। তো এইখান থেকে এর উপর থেকে সমস্ত দিকটা যাতে জেলের চতুর্দিকটা পাহারা দেওয়া যায়, তো সেই জন্য কিন্তু এইটা বানানো হয়েছিল। তখন তো সিসিটিভি ফুটেজ ছিল না, ক্যামেরা ছিল না, তাই এই ওয়াচ টাওয়ারের উপর দিয়ে কিন্তু চতুর্দিকটা লক্ষ্য করা হতো যে কে কী করছে না করছে, কে কোথায় যাচ্ছে, সেটা কিন্তু এই ওয়াচ টাওয়ারের উপর দিয়ে তারা কিন্তু লক্ষ্য রাখত। আর এখানে একটা বোম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমা অনুসরণে বিবর্ধিত রূপ। মানে মানিকতলায় যে বোমটা ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু অনেকটা এরকমই দেখতে ছিল। আছে ফ্রিতে, আপনারা এখান থেকে পানীয় জল খেতে পারেন, নিতে পারেন। নজরুল ইসলাম কক্ষ, চলুন ভিতরটা গিয়ে দেখি কি আছে। যে কাজী নজরুল ইসলাম, তার অনেক কিছু স্মৃতি এখানে রাখা আছে, অনেক বই এখানে রাখা আছে তার লেখা। এবং তার অনেক ছবি তার জীবনের বিভিন্ন বয়সে। আর যাদেরকে ধরে এনে এই আলিপুর জেলে বন্দি করে রাখা হতো, সেই বন্দীদের জীবনচর্যা এখানে কিছুটা ফুটিয়ে তোলা হয়েছে। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বন্দীদের প্রথমে রাখা হতো। দেখুন, তাদেরকে দিয়ে ঘর ঝাড় দেওয়া হতো। এখানে তাদেরকে দিয়ে চুল দাড়ি এই সমস্ত পরিষ্কার করানো হতো, চুল দাড়ি কাটানো হতো। এবং তাদের উপর যে অত্যাচার হতো সেটারও একটা নমুনা এখানে দেওয়া আছে। দেখুন, ঘরটাতেই বন্দিরা কিন্তু জীবন কাটাতো। দেখুন, এখানে তাদের জামা প্যান্ট কাচতে হতো, এখানেই স্নান করতে হতো। সরু সরু জায়গা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু তাদেরকে শুতে হতো। দেখাচ্ছি, এই যে জামা প্যান্ট কাটছে, কিন্তু তার একটা শব্দ এখানে অডিও দেওয়া আছে। দেখুন, জামা প্যান্ট কাচার শব্দ হচ্ছে। এই বন্দীদের জীবন দশা এইভাবেই কাটত। এই যে এখানে টয়লেট, এই টয়লেটে সবাইকে টয়লেট করতে হতো, আর তার পাশেই থাকতে হতো। কিন্তু এইরকম সরু সরু বিছানা সিমেন্টের করা আছে, এখানে তাদেরকে থাকতে হতো। আর দেখুন, এখানে তারা কিন্তু এইভাবে চা তৈরি করে খেত। সেই স্বাধীনতার আগে থেকে এই যে ঘরটা এখানে এরা থাকতো, সেই ঘরটা কিন্তু কোনো রকমভাবে মেরামত করা হয়নি, একই রকমভাবে রাখা হয়েছে। সেই পুরনো দিনের ইট বালি খসে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু ঘরটা সেইভাবেই রাখা হয়েছে অবিকৃত অবস্থায়। এই ঘরটা কিন্তু কোনোভাবে রিপেয়ার করা হয়নি। আর শুনুন, চা হয়ে গেছে, ডাকছে খাওয়ার জন্য। এটা প্রদর্শনী কক্ষ, চলুন দেখে নেওয়া যাক। এখানে নানান ধরনের
দুর্গা প্রতিমা রাখা হয়েছে, অনেক রকমের দেবদেবীর মূর্তি রাখা আছে। স্বাধীনতা সংগ্রামে শুধু যে ছেলেরাই অংশগ্রহণ করেছিল এমন কোনো ব্যাপার না, প্রচুর মেয়েরা অংশগ্রহণ করেছিলেন, সে কথা তো আমরা জানি। এখানে তার কিছু নমুনা দেওয়া আছে, দেখুন। তারাও বন্দুক চালিয়েছিলেন, তারাও রিভলভার চালিয়েছিলেন, এবং এখানে অনেকগুলো মুদ্রা দেওয়া আছে, বিভিন্ন সময় বিভিন্ন মুদ্রা। এগুলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখাই আছে 1935 থেকে 2010, এটা 84 থেকে 2009, 1952 থেকে 2012। আর উপরে দেখুন 10 পয়সা, 5 পয়সা, 3 পয়সা, 2 পয়সা। ভারতবর্ষের মহিলারা যে সংগ্রাম করেছিল স্বাধীনতার জন্য, তার কিছু নমুনা এখানে করা আছে, দেখুন। সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পতাকা হাতে নিয়ে মাতঙ্গিনী হাজরা। তিনি সামনে এগিয়ে চলেছেন, পেছনে আরও মেয়েরা, তারাও আন্দোলনে যোগ দিয়েছেন। আর এখানেই দেখুন একটা পিস্তল আছে, এটা দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্ধিত রূপ। এখানে অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে, যেমন এটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সতীদাহ প্রথা, সিপাহী বিদ্রোহ। এটা সিপাহী বিদ্রোহ স্বাধীনতার প্রথম যুদ্ধ। আর এটা সাঁওতাল বিদ্রোহ। এখানে অনেক মূর্তি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে দেখানো হয়েছে চট্টগ্রাম যুব বিদ্রোহ, মাস্টারদা সূর্য সেনের মূর্তি, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং যে আক্রমণ করেছিলেন সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বুড়িবালামের তীরে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাঁর মূর্তি এখানে আছে। প্রীতিলতা ওয়াদেকার, তাঁর মূর্তিও এখানে বসানো হয়েছে। আলিপুর বোমার মামলায় যে বিচার হচ্ছে কোর্টে, সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রবীন্দ্রনাথ এবং নজরুল, এছাড়া আরও অনেকের ছবি এখানে দেওয়া হয়েছে, তাদের কী অবদান সেগুলো তুলে ধরা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী, এখানে কাজী নজরুল ইসলামের একটি মূর্তি করা হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধী, তার মূর্তি করা হয়েছে। ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধী যে ডাক দিয়েছিলেন সেটাকে এখানে দেখানো হচ্ছে। ইংরেজ ভারত ছাড়ো, মাতঙ্গিনী হাজরা, তিনি সামনে সারিতে দাঁড়িয়ে যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, করেছিলেন, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে ঝাঁসির রানী বাহিনী পরিদর্শন করছেন
নেতাজি এবং সঙ্গে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং স্বাধীন ভারতের দিল্লির লালকেল্লাতে পতাকা উত্তোলনের সেই ছবি। বাচ্চাকে একটা দেখানো হচ্ছে, হাসি খুশি সবাই পতাকার মধ্য দিয়ে স্বাধীন ভারতের। এই ঘরটাতে ঋষি অরবিন্দর জীবন কাহিনীটা পুরোটাই তুলে ধরা হয়েছে। তিনি সারা জীবনে স্বাধীনতা সংগ্রামের কীভাবে কী অবদান করে রেখেছিলেন এবং কি করেছিলেন, সেটাই এই ঘরটার মাধ্যমে পুরোটা। তার যে যুগান্তর পত্রিকা বেরোতো সেইগুলোও ফুটিয়ে তোলা হয়েছে। তার অনেক বইও এখানে আছে তার লেখা, এবং এখানে মূর্তিটা দেখতে পাচ্ছেন। ভারতবর্ষ স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে যে সমস্ত মহিলারা লড়াই করেছিলেন তাদের ছবি এবং তাদের জীবনীগুলো। আর এই দিকটা দেখতে পাচ্ছেন ফুড জোন, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে অনেক খাবার টাবার আপনারা পেয়ে যাবেন, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের খাবার। আগ্নেয়াস্ত্রের ইতিহাস এই ঘরটাতে আছে। এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘরে এক একটা করে ইতিহাস আছে। গাদা বন্দুক, বন্দুকের ইতিহাস। মহাত্মা গান্ধী কলকাতাতে 13ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর 1947। ছাত্র এবং জাতীয় আন্দোলন 30 থেকে 42। স্ট্যালিনের জ্যাকসনের উপর প্রচেষ্টা 1932। চার্লসের ট্রেগারের উপর প্রচেষ্টা 1930। নাটঘর ডাকাতি মামলা 1916। অস্ত্র এবং গোলাবারুদ বাজেয়াপ্ত 1916। আগরপাড়া ডাকাতি 1915। আরবি রোদ্দা অস্ত্র লুট মামলা 1914। ধুলদিয়া ডাকাতি মামলা 1913। ঢাকা ষড়যন্ত্র মামলা 1910। আলিপুর ষড়যন্ত্র মামলা 1908। সমস্ত ইতিহাস এই ঘরগুলোতে রাখা আছে। এবার আমরা চলে এসেছি তাঁতকলে। তো এখানে যারা বন্দি জীবনযাপন কাটাতো তাদেরকে কিন্তু এখানকে তাদের তাঁত বুনতে হতো, মানে কাপড় বুনতে হতো। দেখুন তার নমুনাগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু অরিজিনাল। তখনকার আমলে ইংরেজ শাসনকালে তারা কিন্তু এই ভারতীয়দের উপর এইভাবে অত্যাচার চালাতো, জোরপূর্বক তাদেরকে দিয়ে এই সমস্ত করানো হতো বন্দীদের দিয়ে। দেখুন এইভাবে তাদেরকে দিয়ে কাপড় তৈরি করানো হতো, তাঁত বোনানো হতো। এই আলিপুর জেলটা চারিদিক দিয়ে যে প্রাচীর দিয়ে ঘেরা আছে সেটা কিন্তু 21 ফুট উঁচু এবং বিরাট এলাকা জুড়ে এই জেলটি তৈরি। আমার কিন্তু ঘুরতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেল। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর পাশের বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।